ডালাসে আজ রাত 11টায় শুধু গ্রুপ স্টেজের টপ ফাইট নয়, অপেক্ষা করছে বিশ্বকাপ ইতিহাসের এক সম্ভাব্য সিংহাসন বদলের রাত। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিকে মিরোস্লাভ ক্লোসাকে ছোঁয়া লিওনেল মেসি এবার অস্ট্রিয়ার বিপক্ষে এক গোল করলেই এককভাবে হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। একই সঙ্গে জয় মানে নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়নদের রাউন্ড অফ 32। অন্যদিকে অস্ট্রিয়াও মুখিয়ে আছে 44 বছর পর নকআউট পর্বে পা রাখার জন্য। ডালাসের ম্যাচ নিয়ে থাকছে জুবাই নূরের প্রিভিউ রিপোর্ট। ইতিহাসের দরজায় দাঁড়িয়ে লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়েছেন লিও। এবার অস্ট্রিয়ার বিপক্ষে এক গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন লিও। সোনালী মুকুট নিজেদের কাছেই রেখে দেওয়ার মিশনে আলবিসেলেস্তেদের শুরুটাও হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো। আজ সেই মুকুটের রাস্তায় নকআউট পর্ব নিশ্চিত কর দরজা। ডালাস স্টেডিয়ামে রাত 11টায় আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচটাই শুধু 90 মিনিটের লড়াই নয়, এটা যেন ইতিহাসের দরজায় মেসির আরেকটি নক আর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন করে রাজত্ব ঘোষণা করার মঞ্চ। এক পাশে 3 তারকার জার্সি, অন্য পাশে 44 বছর পর বিশ্বকাপ নকআউটের মঞ্চে দৌড়ানো অস্ট্রিয়া। আলজেরিয়ার বিপক্ষে 3-0 জয়, মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক আর 200তম আন্তর্জাতিক ম্যাচে 16 বিশ্বকাপ গোল, সব মিলিয়ে যেন নীল সাদা রাতের ওপর সোনালী স্বাক্ষর। সেই ম্যাচে আর্জেন্টিনার 10 শটের 8টিতেই সরাসরি ছিল মেসির ছোঁয়া। 6টি শট, 2টি সুযোগ সৃষ্টি। বয়স 38, কিন্তু বিশ্বকাপের মঞ্চে এখনো তিনিই ম্যাচের কেন্দ্র, তিনিই ছন্দের কম্পাস আর তিনিই প্রতিপক্ষের আতঙ্ক। তবে এই আর্জেন্টিনা শুধু মেসির জাদুতে আটকে নেই। স্কালোনির দল এখন ম্যাচ পড়তে জানে, গতি কমাতে জানে, আবার মুহূর্তেই ছুরি চালাতে জানে। ডি পলের দৌড়, ম্যাকঅ্যালিস্টারের ভারসাম্য, এনজোর পাসিং আর আলমাদার সৃজনশীলতা মেসিকে ঘিরে এমন এক বলয় তৈরি করে যেখানে লউতারো মার্টিনেজের রান যে কোনো সময় ডিফেন্স ভেঙে দিতে পারে। পেছনে রোমেরো লিসান্দ্রোর আগ্রাসন আলজেরিয়াকে অন টার্গেট শটই নিতে দেয়নি। এটাই চ্যাম্পিয়ন দলের ভাষা, শুধু গোল নয়, নিয়ন্ত্রণও করে তারা। কিন্তু অস্ট্রিয়া এসেছে দর্শক হয়ে নয়। 1998 সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা দলটি প্রেস করে আর সেট পিসে ম্যাচ বদলায়। তাদের শেষ 10 বিশ্বকাপ গোলের 7টি এসেছে সেট পিস থেকে। জর্ডানের বিপক্ষে 3-1 জয় স্কোর লাইনে সহজ মনে হলেও 76 মিনিট পর্যন্ত ম্যাচ ঝুলেছিল। আত্মঘাতী গোল আর ইনজুরি টাইমে পেনাল্টি তাদের নিশ্চিত করে জয়। অর্থাৎ অস্ট্রিয়াও সুযোগ পেলে কামড় দিতে জানে। ডান প্রান্তে দুই দলেরই ভাবনা আছে। মন্টিয়েল অনিশ্চিত, তাই মলিনা ফিরতে পারেন। অস্ট্রিয়ার স্টেফান ভাঙা চোয়ালে সন্দেহে, লাইমার নামতে পারেন তার জায়গায়। আলাবা, সাভিৎজার আর নাউতোভিচের অভিজ্ঞতা আর্জেন্টিনাকে সতর্কে রাখবে। দুই দলের হেড টু হেড ইতিহাস খুব একটা বড় নয়, কিন্তু গল্পটা বেশ রোমাঞ্চকর। আর্জেন্টিনা ও অস্ট্রিয়া কখনোই বিশ্বকাপে মুখোমুখি হয়নি। দুই দলের আগের দুই দেখা শুধুই প্রীতি ম্যাচে, দুটিই ভিয়েনায়। 1980 সালে অস্ট্রিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়াগো ম্যারাডোনা করেছিলেন নিজের একমাত্র আন্তর্জাতিক হ্যাটট্রিক। 10 বছর পর 1990 সালে শেষ দেখায় ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। অর্থাৎ ম্যারাডোনার হ্যাটট্রিকের স্মৃতি নিয়ে শুরু হওয়া এই লড়াই এবার দাঁড়িয়ে মেসির সম্ভাব্য বিশ্ব রেকর্ডের সামনে। আর্জেন্টিনার জন্য ইতিহাস যেন প্রজন্ম বদলে একই গল্প লিখতে চাইছে। তখন ম্যারাডোনা, এবার মেসি। তাই আর্জেন্টিনা জিতলে নকআউটের দরজাও খুলবে, আর মেসি গোল করলে ইতিহাসও নতুন মালিক পাবে। কিন্তু অস্ট্রিয়া জিতলে তারা আর্জেন্টিনার বিপক্ষে পাবে ইতিহাসের প্রথম জয় আর কেঁপে উঠবে বিশ্বকাপের গ্রুপ জে। জুবায়ের নূর, 71। আকাশী সাদা রঙে ছেয়ে গেছে টেক্সাস আর ডালাস। পুরো শহর যেন পরিণত হয়েছে এক টুকরো আর্জেন্টিনাতে। বিশ্বকাপের উন্মাদনায় রাস্তা জুড়ে নেমেছে হাজারো সমর্থকের ঢল, আর তাদের উচ্ছ্বাস যেন জানিয়ে দিচ্ছে সমর্থনের দিক থেকে আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দেয়া সহজ নয়। ড্রামের তালে তালে গান, নাচ আর স্লোগানে মুখরিত রাজপথ। ম্যারাডোনা থেকে মেসি, আর্জেন্টিনার ফুটবলে প্রতিটি কিংবদন্তি যেন জীবন্ত হয়ে উঠেছে এই উৎসবে। বিশ্বকাপের আবেগে ভাসতে থাকা ডালাসের সেই রঙিন, উন্মাতাল আর স্মরণীয় মুহূর্তের গল্প জানাচ্ছেন অর্ণব বাপি। Welcome to the party. We're here in Dallas, Texas. টেক্সাসের ডালাসে আর্জেন্টিনার পার্টিতে আপনাকে স্বাগত। নাচ, গান আর উচ্ছ্বাস কি নেই এই পার্টিতে? আপনি যতই দেখবেন, যতই ঘুরবেন, প্রতি মুহূর্তেই মুগ্ধ হবেন।
জায়গায় আর্জেন্টিনার টিফো, আর্জেন্টিনার যে সমৃদ্ধশালী ইতিহাস, বিশেষ করে ম্যারাডোনা, যাকে কিনা গোটা বিশ্ব ভালোবাসে, যাকে গোটা বিশ্ব ফুটবলের জন্য সম্মান করে। আর্জেন্টাইন ভক্তরা একত্রিত হয়েছে সবাই ডালাস। তাদের পূর্ব নির্ধারিত এই পার্টি, যেখানে তারা গোটা বিশ্বকে জানিয়েছে যে তারা তাদের দলকে, তাদের দেশকে কতটা সমর্থন দেয়। এই উল্লাস, এই উদ্দীপনা চলেছে দীর্ঘ সময় ধরে ডালাসে, এবং নির্দিষ্ট পয়েন্টে সবাই একত্রিত হয়েছে। আর্জেন্টিনা গত বিশ্বকাপে নিজেদেরকে যেভাবে মেলে ধরেছে, ঠিক সেরকমভাবেই এই বিশ্বকাপে যে দুর্দান্ত শুরু করেছে, প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মেসির জয় দিয়ে, অন্তত নেক্সট ম্যাচেও আর্জেন্টিনাকে সেভাবেই এগিয়ে রাখছেন ভক্তরা। শুনব কি তাদের প্রেডিকশন। Argentina's gonna win tomorrow, of course. Look at all of the people who are here to support him. He scores 2 tomorrow. Lautaro Martinez also scoring. Yeah. I think it'll probably be 3-1 or 4-0 Argentina. If tomorrow Messi scores a goal, he will be the person with more goals in all the World Cups in the history. যেখানেই আর্জেন্টিনা সেখানেই যেন বাংলাদেশ নামটা যেন অনেকার্থে জড়িয়ে গেছে। কারণ বাংলাদেশের টিএসসি থেকে শুরু করে ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রতিটা গ্রাম, শহর, জেলায় কিন্তু আর্জেন্টিনা নিয়ে উন্মাদনা চলছে। আর সেই খবর তারা ভালো করেই জানে, সেই কারণে তারা তাদের কথায় বাংলাদেশকে সমর্থনের জন্য অভিনন্দন জানাতেও ভুল করছে না। Thank you, Bangladesh. Believe in Argentina, believe from Messi forever. Thank you so much for supporting Argentina, supporting your country, Bangladesh. Thank you, Bangladesh, for supporting Argentina. Go Bangladesh. Yeah, hope you guys will join World Cup next time. Hi to all my friends in Bangladesh. Ole, 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 ole. Diego, Bangladesh. Thank you. Thank you so much. Thank you. বিশ্বকাপের উন্মাদনা ততদিন থাকবে যতদিন থাকবে আর্জেন্টিনা। দারুণ শুরু দিয়ে বিশ্বকাপ শুরু করলেও গ্রুপ পর্বের বাকি দুইটা ম্যাচ এরকম দাপট দিয়ে জিতবে, সেই প্রত্যাশা কিন্তু শুধু আর্জেন্টিন সমর্থকদেরই নয়, গোটা বিশ্বের মেসি পাগল ভক্তদের, গোটা বিশ্বের সকল সমর্থকদের। এই দলটার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, হতে বাধ্য। এই দলের উন্মাদ যে ফ্যান ফলোয়ার্স আছে, তারা কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও তারা এই দলটার প্রতি সমর্থন জানায়। আর মাঠের খেলায় কাতার বিশ্বকাপে যে ভালোবাসার প্রতিদান মেসিরা দিয়েছে, সেই বিশ্বকাপটা তুলে ধরেছে, কোটি ভক্ত সমর্থকদের স্বপ্ন পূরণ করেছে। সেই কারণে তো ভক্তরা আরও একবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো এবারও ইউএসএ বিশ্বকাপেও মেসির হাতে উঠবে সেই সোনালী ট্রফি। অর্ণব বাপি, ৭১, ডালাস, টেক্সাস। বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক আর্জেন্টিনার মতো দলকে কি তবে বিপাকেই ফেলছে? কোচ স্কালোনি বলছেন এই ব্রেক তার পরিকল্পনার বিরক্তি আনে। তবে বিশ্বকাপ জয়ী এই কোচ এও বলেছেন সময়ের সঙ্গে সঙ্গে হাইড্রেশন ব্রেকের সাথে মানিয়ে নেওয়া সম্ভব হবে। সুজানা সাদিয়ার রিপোর্ট। এই সময় শেষ, আজকে রেকর্ড করব না। হাইড্রেশন ব্রেক, এই শব্দটার সঙ্গে এবারে ফিফা বিশ্বকাপে দর্শকরা একটু বেশি পরিচিত, আবার একটু বেশি বিরক্ত। আপনি যেমন বিরক্ত, ঠিক তেমনি বিরক্ত প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। 2014 সাল থেকে হাইড্রেশন ব্রেকটা অফিসিয়ালি শুরু হয়। তখন ব্যাপারটা এমন ছিল যে কোনো ম্যাচে যদি 32 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হয়, রেফারি যদি মনে করে যে বিরতি দিতে হবে, তখন হাইড্রেশন ব্রেকটা চলে আসে। কিন্তু কখনো এটা বাধ্যতামূলক ছিল না। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপে যেহেতু 3 দেশে হবে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে, এবং শুরু থেকে একটা বিষয় উদ্বেগ ছিল যে এবারের ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গরম আবহাওয়া থাকবে, বিশেষ করে আমেরিকাতে। এজন্য কিন্তু ফিফা আগে ভাগেই হাইড্রেশন ব্রেক 104টা ম্যাচে ফিক্সড করে ফেলে। সেক্ষেত্রে সেটা ছাদ বন্ধ থাকুক কিংবা খোলা থাকুক, গরম বৃষ্টি যাই হোক না কেন, প্রত্যেকটা ম্যাচে হাইড্রেশন ব্রেকটা বাধ্যতামূলক। অর্থাৎ ম্যাচের প্রথম 22 মিনিট পর 3 মিনিট, এরপর হাফ টাইমের বিরতি, এবং হাফ টাইমের সঙ্গে কিন্তু অতিরিক্ত টাইম তো থাকছে। আবার ঠিক ম্যাচের 67 থেকে 68 মিনিট পর আরও 3 মিনিটের ব্রেক, এরপর আবার 90 মিনিট পর অতিরিক্ত সময়। একটা ফুটবল ম্যাচকে আপনি কয় ভাগে ভাগ করছেন, এতে কি কি সমস্যা হচ্ছে? প্রথম কথা, ফুটবল একটা মোমেন্টাম বলতে ব্যাপার রয়েছে। সে সময় রেফারি বাঁশি বাজিয়ে দিলেন এবং বললেন এখন হাইড্রেশন ব্রেক, প্লেয়ারদের পানি খেতে হবে, একটু বিশ্রাম নিতে হবে, সময় মাত্র 3 মিনিট।
কিন্তু প্রশ্ন হলো এই 3 মিনিটই কি ফুটবলাররা পুরোপুরি বিশ্রাম নিতে পারছেন? তাদের যে ইনজুরির সংখ্যাটা থেকে যায় বা পানির শূন্যতার যে ব্যাপারটা থেকে যায় সেটা কি আদৌ পূরণ হচ্ছে? আমেরিকাতে যে ধরনের খেলাগুলো হয়ে থাকে মূলত সেখানে বিরতির একটা প্রচলন রয়েছে, আর যেহেতু খেলাটা যুক্তরাষ্ট্রে হচ্ছে তাই ওই দর্শকদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকিয়ে দেওয়ার জন্য ফিফা এই ধরনের পদ্ধতি নিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে আবার বিশ্লেষকরা এর বিপরীতে বলছেন এই 3 মিনিটে কিন্তু মাননীয় স্পিকার পুরোপুরি বিরতি নেওয়া যায় না এবং পুরোপুরি বিশ্রাম নেওয়া যায় না। এতে উল্টো হিতের বিপরীত হতে পারে, উল্টো প্লেয়াররা ইনজুরিতে পড়তে পারেন। তবে ফিফা কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে অফিশিয়ালি কোনো কথা বলেনি, যদিও লিওনেল স্কালোনি ঠিক অস্ট্রিয়া ম্যাচের আগে তাকে প্রশ্ন করা হয়েছিল হাইড্রেশন ব্রেক নিয়ে এবং সেখানে কিন্তু তিনি অনেকটা বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যে 22-23 মিনিটের মাথায় 3 মিনিটের জন্য বিরতি নেওয়া হচ্ছে, এতে ফায়দাটা আসলে কারা পাচ্ছে? শুধু বিশ্রাম নিচ্ছেন না ফুটবলাররা, কোচ তাদের কৌশলটা সাজাতে পারছেন, ল্যাপটপ নিয়ে কোচ মাঠে যেতে পারছেন। তার মানে অল্প সময়ের মধ্যে তিনি কৌশলটা বদলাতে পারছেন, যেই কাজটা তিনি করতেন হাফ টাইমে। আর এতে সমস্যাটা কি হচ্ছে? শুরুতে বলেছিলাম মোমেন্টাম তো নষ্ট হচ্ছে, দর্শকরা বিরক্ত হচ্ছেন এবং সবচেয়ে বড় কথা যেটা যে এই 3 মিনিটের মধ্যে যারা বিজ্ঞাপনটা দিচ্ছেন অর্থাৎ যারা টেলিভিশনে খেলাটা প্রচার করছেন তারা কিন্তু পকেট ভারী করছেন। কারণ আমরা নর্মালি যে ব্যাপারটা দেখে থাকি যে 45 মিনিট পর একটা ব্রেক এবং 90 মিনিট পর হয়তো বা ব্রেক এবং ম্যাচের আগে কিংবা পরে সেটা হতে পারে, কিন্তু এই যে প্রথমে 3 মিনিট তারপরে 3 মিনিট, এই 6 মিনিট কিন্তু ম্যাচের এমন টাইমে হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ টাইম। ফিফা কি করতে পারতো? এবার সেই ব্যাপারটাতে আসে। ফিফা করতে পারতো যেই ম্যাচগুলোতে বেশি গরম কিংবা দিনের বেলা যে খেলাগুলো রয়েছে দুপুর 12টা কিংবা বিকেল বেলা, সেই ম্যাচগুলোতে তারা হাইড্রেশন ব্রেকটা দিতে পারতো। এখন অনেকে বলতেই পারেন যে রাতের বা সন্ধ্যার পরেও কিন্তু অনেক গরম থাকে। হ্যাঁ, তাহলে এটা সম্পূর্ণ রেফারির হাতে ছেড়ে দেওয়াটাই উত্তম ছিল, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। অনেকে এখন বলতেই পারেন এবারের ফিফা বিশ্বকাপে যেই ধরনের নতুনত্ব দেখা যাচ্ছে, আগামী বিশ্বকাপ সেটা 2030 না হলেও 2034 বিশ্বকাপ যেটা সৌদি আরবে হতে যাচ্ছে, সেই বিশ্বকাপে হয়তোবা এই 90 মিনিটের খেলাটাকে আরো একটু কম করে নিয়ে আসা যেতে পারে বা ফিফা সেটাও করতে পারে। ফিফা যেই ধরনের নতুনত্ব দেখাচ্ছে তখন হয়তোবা ফিফা বলবে যে 90 মিনিট আসলে অনেক বোরিং, আমরা খেলাটাকে শর্ট করে নিয়ে আসি, যেটা আসলে ক্রিকেটে এরই মধ্যে চালু হয়ে গেছে টি20 থেকে টি10। হাসান সজীব, 71, ঢাকা। বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে, আর রাতে যেহেতু আর্জেন্টিনার ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা, সেটা বাংলাদেশেও সারা বিশ্বের মতো। তার কারণটা হচ্ছে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবার তারা লিজেন্ড লিওনেল মেসির হাতে আসলে কতটা বেশি নজর রাখছে তারা, সেটার কারণই আসলে লিওনেল মেসি, কারণ এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেই জায়গাটার অর্থাৎ আজকে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা খেলতে নামছে, সেই জায়গায় আসলে কেমন উন্মাদনা, সেই ভাইবটা একটু জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি সহকর্মী অর্ণব বাপিকে। আমাদের সঙ্গে ডালাস থেকে যুক্ত হচ্ছেন তিনি। অর্ণব বাপি, জানতে চাইবো আসলে ফ্যানদের এই মুহূর্তে কি অবস্থা, কারণ হচ্ছে তারা আসলে কতটা এক্সপেক্ট করছে। অস্ট্রিয়া নিয়ে আসলে অনেক সমীকরণ রয়েছে, সেই জটিলতায় আসলে আমরা না যাই, জাস্ট আর্জেন্টিনাকে তারা এই ম্যাচটার আগে কিভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে? জামিল, অন্যান্য স্টেডিয়ামে যে কটা ম্যাচ কভার করেছি সেখানে কিন্তু দেখা গেছে যে আর্জেন্টিনার পাশাপাশি অন্য দলের সমর্থকদেরও অনেক বেশি উপস্থিতি। সেক্ষেত্রে এই ম্যাচের চিত্রটা কিন্তু ভিন্ন, কারণ আপনি দেখেছেন যে জাস্ট কয়েক ঘন্টা আগেই ডালাসে যে শোডাউনটা ছিল আর্জেন্টিনার ফ্যান বেসের, কি পরিমাণ আর্জেন্টিন সমর্থক এই মুহূর্তে টেক্সাসে আছে সেটা অকল্পনীয়। এবং তারা কিন্তু এরই মধ্যে আর মাত্র 1 ঘন্টার বেশি সময় বাকি খেলাটা শুরু হতে, এবং তারা এই ম্যাচটাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ যে আর্জেন্টিনা, সেখানে আর্জেন্টিনাকে তারা এগিয়ে রাখছে এবং মেসি যেরকম ভাবে গত ওয়ার্ল্ড কাপে পুরো দলটাকে দায়িত্ব নিজে তুলে নিয়েছিলেন এবং মেসি পারফর্ম করেছিলেন এবং শুরুর ম্যাচে তার হ্যাটট্রিকের পর এই ম্যাচটাতেও তারা অস্ট্রিয়ার সঙ্গে ভালো ফুটবল উপহার দেবে সেই প্রত্যাশা আছে। বিশেষ করে ইউরোপের দলের সঙ্গে কিন্তু আর্জেন্টিনা খুব একটা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি। তো ইউরোপের এই দলটা কতটা হাই প্রেসিং ফুটবল খেলে এবং সেক্ষেত্রে স্কালোনির ডিফেন্স এবং মিডফিল্ড
কিভাবে সেটা সামাল দিতে পারে এবং মেসিকে কেন্দ্র করে যে যে প্ল্যানিংটা সেটার উপরে কিন্তু দর্শক সমর্থকরা আস্থা রাখছে এবং এই ম্যাচটাতে ভালো একটা রেজাল্টই কিন্তু আশা করছে যে গ্রুপ চ্যাম্পিয়ন অবশ্যই আর্জেন্টিনা হবে। তাদের যে মোমেন্টাম গত বিশ্বকাপ যেখানে শেষ করেছিল এই বিশ্বকাপে ঠিক সেরকম ভাবেই তারা শুরু করেছে, প্রথম ম্যাচটাকে জয় দিয়ে সেকেন্ড ম্যাচেও সেই মোমেন্টাম ধরে রাখবে এবং গ্রুপ পর্বে প্রত্যেকটা ম্যাচ ভালো করার পাশাপাশি আমি একটু আমার সহকর্মীকে বলতে চাই যে মাঠের পরিবেশ যদি আমরা দেখাতে চাই সব জায়গায় কিন্তু আপনি আকাশী নীল জার্সি কিন্তু আপনি দেখতে পারবেন। যারা অলরেডি টিকিট কেটে এসেছে তারা কিন্তু তারা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করছে এবং এখানেই কিন্তু টিকিটিং কাউন্টার আছে, সেই টিকিটিং কাউন্টারের সামনে অনেকে অপেক্ষা করছে। যত সময় গড়াচ্ছে সবাই কিন্তু ডালাস স্টেডিয়ামের মুখী হতে শুরু করেছে। বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের দলের ফ্ল্যাগ নানা রকম একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানবো যে আমরা একটু আগেই একটা প্রতিবেদনও দেখছিলাম যে হাইড্রেশন ব্রেক, প্রচন্ড উত্তাপ এবারের বিশ্বকাপে আবহাওয়ার কারণেই। ডালাসে আজকের আবহাওয়াটা কিরকম, স্টেডিয়ামের আসলে সেটা সহ্য করার ক্ষমতাটা কিরকম, অর্থাৎ কোনো বিশেষ ফ্যাসিলিটি এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রয়েছে কিনা, অর্থাৎ মেসিরা আসলে ঠিক কোন পরিবেশে খেলছে আজকে? জামিল, এই মুহূর্তে বলি এখানকার পরিবেশ অবশ্যই গরম সেরকম কিন্তু একদমই না। গত বিশ্বকাপটা যেরকম কাতারে ডিসেম্বর একটা উইন্টার ব্যাপার ছিল, এখানে এই মুহূর্তে সামার চলছে ইউএসএ তে। তো হাইড্রেশন ব্রেকটা দিচ্ছে গরমের কারণে, এটা এবারের বিশ্বকাপে প্রতিটা ম্যাচেই কিন্তু দেখা যাচ্ছে এবং এতে ফুটবলাররা কিন্তু যেরকম ভাবে নিজেদেরকে কিছুটা সময় একটু রিল্যাক্স করে নিতে পারে, একটু ফ্রি টাইম নিজেদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করার জন্য। যেমনটা শোনা যাচ্ছে যে যতটা উত্তাপ এবারের বিশ্বকাপে, অর্থাৎ আবহাওয়ার উত্তাপ, খেলার উত্তাপ তো রয়েছে আর্জেন্টিনার ম্যাচ যেহেতু, কিন্তু আবহাওয়া যে যতটা উত্তপ্ত বলা হচ্ছে আজকে সেরকম মনে হচ্ছে না। সহকর্মী অর্ণব বাপি সেটা জানাচ্ছিলেন। আমরা একটু ঢাকার উত্তাপে, ঠিক আবহাওয়ার উত্তাপে নয়, বিশ্বকাপের উত্তাপটা কেমন, টিএসসিতে রয়েছেন সহকর্মী শেখ আশিক, তার সঙ্গে একটু যুক্ত হচ্ছি সরাসরি এবং তার কাছে জানতে চাইবো যে সেখানকার উন্মাদনার এখন পর্যন্ত কতটা জমে উঠেছে। একটু পরেই তো ম্যাচ শুরু হচ্ছে। খালিদ, উন্মাদনা তো আসলে দেখতেই পাচ্ছেন। তার আগে ছোট্ট একটা নিউজ জানিয়ে রাখি, 1986 সালের আজকের এই দিনেই কিন্তু ডিয়াগো মারাদোনা হ্যান্ডস অফ গড সেই গোলটি করেছিলেন এবং সে আজকেও সেই ম্যাচটা বাংলাদেশের সেই একই উত্তাপ আসলে আমরা দেখতে পাচ্ছি। আর্জেন্টিনা যেমন কানসাসের যেমন যে উন্মাদনা দেখছি সেই একই উন্মাদনা টিএসসি। দেখেন ম্যাচ শুরু হবে কিছুক্ষণ পর, আধ ঘন্টাও বাকি নেই। তার আগে এত বেশি উন্মাদনা, সেলিব্রেশন, এক্সাইটমেন্ট, একদম পুরোই টিএসসি এরিয়া পুরো একদম জাঁকজমকপূর্ণ হয়ে গেছে। মানুষ, আর্জেন্টিনা ফ্যান সবাই একদম সেলিব্রেট করছে এবং আজকের টাইমটা খুবই মানে ফ্যানদের পক্ষে আছে। ভালো একটা সময় খেলার, রাত 11টায় যেহেতু ম্যাচ, ওই যে ভোর রাতে বা মাঝরাতে ঘুম থেকে ওঠার ঝামেলাটা নাই, যে কারণে আরও বেশি দর্শক হয়েছে। একদম পা ফেলার জায়গা নেই কোথাও টিএসসিতে এবং দর্শক আসলে ভাগ হচ্ছে। টিএসসিতে জায়গা কম, যে কারণে টিএসসি তো খেলা দেখবে, একই সঙ্গে বড় একটা সংখ্যক দর্শক, মানে বেশিরভাগ দর্শক আবার যাচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠের দিকে, সেখানেও খেলা দেখাচ্ছে, বড় পর্দা, বিশাল মাঠ, যে কারণে সেইখানেও যাচ্ছে। তো আমি একদম উৎসব চলছে, বোঝার উপায় নেই যে খেলাটা আসলে মানে ইউএসএতে হচ্ছে। মনে হচ্ছে ম্যাচটা বাংলাদেশের মাটিতেই হচ্ছে বা এই আশপাশে কোথাও খেলাটা হচ্ছে, যে কারণে আমরা উৎসবটা আসলে সেটাই বলে দিচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে সহকর্মী অর্ণব বাপি যুক্ত হয়েছিলেন ডালাস থেকে, সেখানে যে পরিমাণ উন্মাদনা তার চেয়ে বেশি টিএসসিতে উত্তাপ বিশ্বকাপের, সেটা মনে হয় একটু বেশি জমে উঠেছে এই জায়গাটাতে। অনেক ধন্যবাদ শেখ আশিক এবং অর্ণব বাপি আপনাদের দুজনকেই। দর্শক, বিশ্বকাপের অন্য খবরগুলো তো জানাতে হবে। জিতলেই নিশ্চিত নকআউট পর্ব, ড্র করলে সামনে আসবে সমীকরণ, কিন্তু প্রতিপক্ষ যখন ইরাক তখন বেশ নির্ভর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপের সামনে ইতিহাস ছোঁয়ার হাতছানি, ফ্রান্সের জার্সিতে 100তম ম্যাচ খেলবেন এমবাপে। এই ম্যাচে জোড়া গোল করলে ছুঁয়ে ফেলবেন বিশ্বকাপে মেসির 16 গোলের বিশ্ব রেকর্ড। জুবাইর নূরের ম্যাচ প্রিভিউ। রাতটা হতে পারে সেরাদের সেরা হবার। আজই কি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের সিংহাসনটা নিজের করে নিতে যাচ্ছেন এমবাপ্পে? নিজের 100তম ম্যাচ বলে কথা। এই ম্যাচ দিয়েই নকআউট পর্বে পা রাখবে ফ্রান্স, যদি জ্বলে ওঠেন এই সুপারস্টার। অন্য পাশে ইরাক, যারা 1986 থেকে 2026 4 দশকের অপেক্ষা পেরিয়ে এখনো বিশ্বকাপের প্রথম পয়েন্ট খুঁজছে।
সেনেগালের বিপক্ষে ফ্রান্স প্রথমার্ধে নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছিল। সুপারস্টার ছিল, তাদের পায়ে বলও ছিল, শুধু আক্রমণের ধারটাই কম ছিল। তবে বড় দল জানে কিভাবে চাপের মাঝেও নিজেদের সামনে এগিয়ে নিতে হয়। দ্বিতীয়ার্ধে কোচ দিদিয়ের দেশম, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসের ভূমিকা বদলে দেন। ওলিসে ভেতরে এসে পাসের জানালা খুলতে থাকেন, আর এমবাপ্পে পেছনের ফাঁকা জায়গায় ঝড় তুলতে থাকেন। সেখান থেকেই ফ্রান্সের গতি বদলায়, সেনেগালের দেয়াল ভাঙে, আর 3-1 জয় তুলে নেয় লে ব্লুরা। এই ম্যাচের কেন্দ্রেও এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোলে তিনি ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, ছাড়িয়ে গেছেন অলিভিয়ের জিরুকে। বিশ্বকাপে ফরাসিদের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি। তার বিশ্বকাপ গোল 14, জার্মানির ক্লোসা ও আর্জেন্টিনার লিওনেল মেসির 16 গোলের চূড়া থেকে মাত্র 2 ধাপ দূরে এখন এমবাপ্পে। ইরাকের বিপক্ষে জোড়া গোল মানে রেকর্ডের দরজা ছুঁয়ে ফেলা, আর হ্যাটট্রিক মানেই 27 বছর বয়সেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলের সিংহাসনটা নিজের করে নেয়া। তবে ভুলে গেলে চলবে না, এমবাপ্পের আগেই রাত 11টায় মাঠে নামছেন লিওনেল মেসি। ইরাকের ভয়টা শুধু এমবাপ্পেকে নয়, ডেম্বেলের ড্রিবলিং, ওলিসের পাস, রাবিওর ভারসাম্য আর বারকোলার গতিতে দলটা একাধিক রাস্তা দিয়ে আঘাত করতে পারে। সেনেগালের বিপক্ষে বদলি নেমে 2 মিনিটে গোল করে বারকোলা বুঝিয়ে দিয়েছেন ফ্রান্সের বেঞ্চও ম্যাচের ভাগ্য লিখতে পারে। দেশম তাই দল পাল্টাবেন না, বরং ধার বাড়াবেন। অন্যদিকে ইরাক জানে এই ম্যাচে তাদের সৌন্দর্য নয়, শৃঙ্খলা লাগবে। কম্প্যাক্ট 4-4-2, মাঝখান বন্ধ, বক্সের সামনে দেয়াল, তারপর কাউন্টারে আয়মান হুসেইন, আল হামাদি ও জিদান ইকবাল। যদিও দুই দলের হেড টু হেডে কোনো পুরনো অধ্যায় নেই, ফ্রান্স ও ইরাক আগে কখনোই মুখোমুখি হয়নি, তবু হিসাবটা নির্মম। বিশ্বকাপের আগের 4 ম্যাচেই হেরেছে ইরাক, এখনো কোনো পয়েন্ট নেই। অন্যদিকে ফ্রান্স শেষ 14 ম্যাচেই করেছে গোল, যেখানে 13টিতেই আবার একাধিক গোল। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।